সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া, আমার প্রান্তীয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমাদের ব্যানারের মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন লক্ষ্য উদ্দেশ্য, আমরা সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ আজ আমাদের মনের কিছু আকুতি, মনের কিছু ব্যথা বলার জন্য আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি এখানে পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল জলিল সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আপনারা জানেন, সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট জেলা কাবাল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিল মিয়া সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা তাজ মালিক গ্রুপের সংগ্রামী সিনিয়র সভাপতি জনাব আতিকুর রহমান আতিক ভাই আছেন, সিলেট জেলা কাবাল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কার্যকরী সভাপতি এবং ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সালাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আপনারা জানেন, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির নতুন সভাপতি, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুর রহিম ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা ঐতিহ্যবাহী ট্রাক কাভার ভ্যান মালিক গ্রুপের ট্রাক পিকআপ মালিক গ্রুপের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নূর আহমদ খান সাদেক। আছেন ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহসভাপতি জনাব মুজিবুর রহমান। আছেন ট্রাক মালিক গ্রুপের সহসভাপতি জনাব নারায়ণপুর কায়েস তখনি। আছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জনাব জুলহাস হোসেন বাদল। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাফলং পাথর ব্যবসায়ী সমিতির মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামীম পারভেজ, জাফলং ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াসিন আলী, দুফাগুল ইস্টন কাঁচা মালিক সমিতির সহসভাপতি জনাব মুজিবুর রহমান সুলেমান। আছেন সদস্য মোহাম্মদ আব্দুল হক, জয়নুল হক, নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের মাঝে বুলাগঞ্জ ইস্টন বুলাগঞ্জ পাথর ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি এবং আমাদের সংগঠনের ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব শওকত আলী বাবুল। আছেন আমাদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনাব জসিমুল ইসলাম আঙ্গুর মিয়া এবং আমার বুলাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজিল মিয়া এবং বুলাগঞ্জের অনেক প্রবীণ এবং সিনিয়র ব্যবসায়ী বৃন্দ আছেন। আমি সময় নষ্ট করতে চাই না। নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের আঞ্চলিক সদস্য যে ট্রাক সমিতির আঞ্চলিক কমিটির সদস্য জনাব আলী মিয়া, পাথরের প্রতিষ্ঠা সভাপতি জনাব শামসুল আলম সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসলে দীর্ঘক্ষণ হয়ে গেছে, সময় বিলম্ব হওয়ার জন্য আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি এখন আমাদের আজকে লিখিত বক্তব্য পাঠ করছি। সংবাদ সম্মেলন শামপুর প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার পূর্ব জিন্দাবাজার সিলেট, তারিখ 18 জুন 2025 রোজ বুধবার। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সালাম আদাব ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা বৃহত্তর সিলেটের লাখো লাখো শ্রমিক শ্রমজীবী পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জীবিকা নির্বাহকারী মানুষের আজ নিরুপায় সিলেট বিভাগের একমাত্র উপার্জনের ক্ষেত্র পাথর কোয়ারি সমূহ ইজারা বন্ধ থাকার ফলে এই অঞ্চলের কোটি মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের মদতপুষ্ট শক্তিশালী সিন্ডিকেটের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপে 2018 সাল থেকে সিলেটের সকল পাথর কোয়ারি সমূহ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে এই অঞ্চলে লাখ লাখ শ্রমজীবী ব্যবসায়ী এবং খেটে খাওয়া মানুষের জীবনে নেমে আসছে চরম দুঃখ দুর্দশা। তাই আজ আমরা অসহায় ও নিরুপায় হয়ে আপনাদের শরণাপন্ন হলাম। আমাদের আপনাদের কুড়ার লেখনির মাধ্যমে আমাদের অবর্ণনীয় দুর্ভোগের নিম্ন উল্লেখিত দাবিগুলো প্রজাতন্ত্রের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টিভূত করলে আমরা কৃতার্থ হব। সমাজের দর্পণ সাংবাদিক বন্ধুগণ,
আপনারা নিশ্চিত অবগত আছেন যে আওয়ামী সরকারের আমলে পাথরবাড়ি বন্ধ করে সেই সময়ে রিজার্ভের ডলারে অপচয় করে বিদেশ থেকে পাথর আমদানি শুরু হয়। চিহ্নিত সিন্ডিকেট দেশের কথা চিন্তা না করে পাথর আমদানির নামে বিদেশে ব্যাপক অর্থ পাচার করে, যা বর্তমান অন্তর্কালীন সরকারের মাধ্যমে দেশের জনগণ জানতে পেরেছেন। অবকাঠামো উন্নয়নের অন্যতম উপাদান পাথর পর্যাপ্ত মজুদ আমাদের সিলেটের কোয়ারিগুলোতে বিদ্যমান রয়েছে। নিজস্ব মজুদ থাকা সত্ত্বেও দেশ বিরোধী অপশক্তির মদদে বিদেশ থেকে পাথর আমদানির নামে অপচয় হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার দেশের 53টি পাথর কোয়ারি 5 দফা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু 3য় দফা ইজারা দেওয়ার পর দুর্ভাগ্যজনক হলেও সত্য কেবলমাত্র সিলেট বিভাগের 5টি ইজারা পাথর কোয়ারির ইজারা স্থগিত করা হয়, যা অত্যন্ত পরিতাপের বিষয়। বাংলাদেশে 53টি পাথর কোয়ারি ইজারা দেওয়া হয়, কিন্তু কেবলমাত্র সিলেটের 5টি পাথর কোয়ারির ইজারা স্থগিত করা হয়, যা আসলে আমরা বৈষম্যের শিকার। দেশ থেকে আসা দেশে থাকা বিদেশি এজেন্টদের কারণে সিলেটের পাথর সংশ্লিষ্ট সবাই বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ দেশ থেকে বৈষম্য দূর করতে শত শত ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়েছিলেন, কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ উত্তোলন সম্ভব হচ্ছে না। সময়ের সাহসী সাংবাদিক বৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2018 সাল থেকে পাথর উত্তোলন বন্ধ হওয়ার কারণে সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার বুড়াগঞ্জের দরাই নদী, গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের দাউকি নদী, বিশটাকান্দির পেয়াইন নদী এবং শাখা খালগুলো পাথর ও বালির কারণে ভরাট হয়ে গেছে। ফলে অকালে এ সকল এলাকায় বন্যা হয়ে ঘটছে ব্যাপক হতাহতের ঘটনা ও ফসল হানির ক্ষয়ক্ষতি। কিন্তু যুগ যুগ ধরে উজান থেকে পাহাড়ি দলে নেমে আসা রাশি রাশি পাথর সংগ্রহ করে এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করতেন। আর দেশের নির্মাণ শিল্পের অন্যতম উপাদান হিসেবে এই অঞ্চলের পাথর ব্যবহৃত হয়ে আসছে। দলে টুরে নেমে আসা পাথর এবং বালির শুষ্কভাবে আহরণের কারণে নদী নাব্যতা বজায় থাকত, যার ফলে এই অঞ্চলের ভয়াবহতা দেখা দিত না। কিন্তু পাথর আহরণ বন্ধ করে দেওয়ায় সিলেটের নদীর তলদেশে ভরাট হওয়া পানি নিষ্কাশন না হওয়ায় প্রতি বছর এই অঞ্চলে বন্যা দেখা দেয়। দোলাই, দাউকি ও পিয়াইন নদীর উৎস মুখে রাশি রাশি পাথর জমা হওয়ার ফলে ইতিমধ্যে এই অঞ্চলের নদীপথ পরিবর্তন হয়েছে। ফলে এই অঞ্চলের তীরবর্তী কয়েকটি জনপদ যে কোনো সময় দলে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অথচ নদীর উৎসে জমাকৃত পাথর অপসারণ না হলে এই অঞ্চলের মানুষ বন্যা ও দলের বিপর্যয় থেকে রক্ষা পেত এবং এ সকল নদী ও খাল থেকে পরিকল্পিত হয়ে খনন ও সংস্কার করলে সরকার ও জনগণ উপকৃত হতেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আধিপত্যবাদী ভারতের স্বার্থে কোয়ারি বন্ধ করে দিয়ে পাথরের চাহিদা মেটাতে বিগত সময়ে বাংলাদেশের প্রায় সকল সীমান্ত দিয়ে আমদানি করা হয় ভারতীয় নিম্নমানের পাথর, চুনা পাথর। রিজার্ভের বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে পাচার করে তার বিনিময়ে নিম্নমানের পাথর এনে দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হয়। এসব অবকাঠামোর ভবিষ্যৎ দায়িত্বে মারাত্মক ঝুঁকি বলে আমরা মনে করি। পাথর আমদানির নামে ঢালাওভাবে রিজার্ভের ডলার ব্যয় করার ফলে আমাদের কেন্দ্রীয় রিজার্ভের অবস্থা কোন পর্যায়ে আছে এবং ছিল তা আপনারা সবাই বলতে পারেন। অথচ আমাদের পাথর কোয়ারির উন্নত পাথরের কারণে সঠিক উত্তোলন করা হলে এবং ব্যবহার করা হলে একদিকে অভ্যন্তরীণ সম্পদ দিয়ে আমাদের চাহিদা মেটানো সম্ভব হতো, অন্যদিকে আমাদের রাষ্ট্রের রিজার্ভের ডলার অপচয় রোধ হতো। সত্য সৈনিক সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের ভিতরে গাপটি মেরে থাকা একটি চক্র এবং ভারতীয় এজেন্টদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে
সম্প্রতি উপদেষ্টা পরিষদের দোহাই দিয়ে বৈষম্যমূলকভাবে সিলেটের 5টি পাথর কোয়ারি ইজারা স্থগিত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এই বিদ্বেষী ভোটকারী সিদ্ধান্ত আমাদের হতবাক করে নাই। এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত এবং কষ্ট জর্জরিত। পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহের আশায় অপেক্ষারত সিলেটের লাখো মানুষ উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তে মারাত্মক হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। সর্বশেষে আমাদের এই অঞ্চলের মানুষের আশা এবং ভরসার স্থল দিলেন সিলেটের বন ও পরিবেশ উপদেষ্টা এবং সিলেটের বিভাগের 3 সন্তান সৈয়দা রিজওয়ানা হকের উপর। কিন্তু তিনি ও জ্বালানি উপদেষ্টা ফজলুল করিম খান গত 14 জুন তারিখে সিলেটে জাফলংয়ে ভ্রমণে যান। সেখানে গিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়কালে তিনি বলেন যে সিলেটের পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না। এতে সিলেটের মানুষ ব্যতীত হতাশ হয়েছেন। তাই আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছি যে সিলেটের কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহের স্থল সিলেটের 5টি পাথর কোয়ারির উপর থেকে ইজারা স্থগিতাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। তাছাড়া যথাযথ ইজারা কার্যক্রমের মাধ্যমে সিলেটের পাথর কোয়ারি সচল করে প্রতি বছর কয়েকশো কোটি টাকা রাজস্ব প্রাপ্তির জন্য সরকারকে সুপরামর্শ প্রদান করছি। অপরদিকে বাইরের দেশ থেকে পাথর আমদানি বন্ধ করে রিজার্ভের বিলিয়ন ডলার সাশ্রয়ের আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের কয়েকটি দাবি রয়েছে। সেই দাবিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা আজকের সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হলো আমাদের 3 দাবিতে আমরা আজকে সংবাদ সম্মেলন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের প্রথম দাবি হলো অবিলম্বে পাথর কোয়ারি ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর, ট্রাক শ্রমিকদের গাড়ি তল্লাশির নামে হয়রানি এবং পুলিশি নির্যাতন বন্ধ করতে হবে। 3 নম্বর, সিলেটের সকল কাঁসার মিল মালিকদের মুখে হয়রানি বন্ধ করে ব্যবসার সুবর্ণ সুযোগ করে দিতে এবং বিদ্যুতের মিটার পুনরায় ফেরত দিতে হবে। আমাদের এই দাবিগুলো অবিলম্বে কার্যকর করা না হলে আমরা বৃহত্তর সিলেটবাসীকে নিয়ে আগামী 22 জুন রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করব। আর সেই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা কঠোর থেকে কঠোর পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আমাদের দাবি, আশা করি আমাদের মানুষের ক্ষতিগ্রস্ত মানুষ, অসহায় মানুষের দিকে লক্ষ্য করে সরকার আমাদের দাবিগুলো অতি দ্রুত মেনে নেবেন। পরিশেষে সাংবাদিক বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে আমাদের এই বক্তব্য শোনার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদেরকে অন্তর্ভুক্ত করে জানাচ্ছি। আমি এই সিলেট জেলার 5 নং সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সদস্য সচিব জনাব নাজির আহমদ স্বপনের পক্ষে এই ঐক্য পরিষদের সমন্বয়ক সাব্বির আহমদ সোহেল, এতে স্বাক্ষর করেছেন আমাদের ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিলমিয়া, সিলেট জেলা কাঠ পিকআপ কমিটির শ্রমিক ইউনিয়ন। ধন্যবাদ আপনাদের। ইজারা বিক্ষোভ মানা গেল আপনারা 2 নম্বরে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া, এইটা একটু খোলাসা করা দরকার। মামুন সনাতন পদ্ধতিতে যে পাথর কোয়ারি খুলে দেওয়াটা এই কথার সাথে এই কথার সাংগঠনিক গেল না। স্থগিতাদেশ প্রত্যাহার করলে তো আপনারা পূর্ব অবস্থা ফিরে গেলে নেই। সনাতন পদ্ধতিতে যে পাথর কোয়ারি খুলে দেওয়া, এই জিনিসটা ক্লিয়ার করুন। সনাতন পদ্ধতি বলতে আমরা এটাই বুঝাতে থাকছি, ইজারা কার্যক্রমের উপর যদি স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়, সনাতন পদ্ধতি বলতে 2014 সালের একটা গাইডলাইন আছে।
পরিবেশের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা খুলে দেওয়ার জন্য আমরা এগিয়ে করছি। 2014 সালের গাইডলাইনে পরিবেশের গাইডলাইনে উল্লেখ আছে প্রত্যেকটা পাথর করে বেলচা, শাবল, কুলাল দিয়ে পাথর উঠাবে, পানি নিষ্কাশনের জন্য 2 সিলিন্ডার মেশিন ব্যবহার করবে এবং ফিল্টার ব্যবহার করতে পারবে। না হালকা করতে হবে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, আমাদের সিলেটের যে পাথর কোয়ারিগুলো আছে প্রত্যেকটা পাথর কোয়ারি নমেন্সল্যান্ড, যেখানে কোনো জনমানব জায়গায় প্রত্যেকটা পাথর কোয়ারি। গোলাগঞ্জের পাথর কোয়ারিটা দেখেন, পাথর কোয়ারি বন্দর আছে পরিবেশের পাথর কোয়ারি থেকে মাত্র 1 কিলোমিটার ভিতরে ডিনামাইট দিয়ে পাহাড় ভেঙে ভারত আমাদেরকে ডলার দিয়া সেই পাথর দিতে 1 কিলোমিটার ভিতরে। আর আমাদের পাথর প্রত্যেকটা নমেন্সল্যান্ড পরিবেশ নষ্ট হয় না 1 কিলোমিটার ভিতরে। পাথরের ছড়া যেগুলো বা নদীর যে মুখ যেগুলো সেগুলা আপনার বালু পাথর পরে আছে, জমে আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্রপার্টি যে রাতের আধারে অনেক পাথর ট্রাক বড় বড় করে নেওয়া হচ্ছে, এগুলো আসলে কারণ এক প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনারা যে নদীর পড়ে যাচ্ছে বলতেছেন যে, কিন্তু নদীর পার সংশ্লিষ্ট জায়গাগুলো দেখা গেছে আপনারা যখন তুলতে লাগেন মানে যখন তুলতে যখন লাগেন তখন নদীর পার দুই সাইডটাই কিন্তু আপনারা একবার আওর বাড়ায় ফেলে। এই বিষয়টা আমি বর্তমান প্রেক্ষাপটে আপনাদের যে গোলাগঞ্জ পাথর কোয়ারিতে আপনারা সাদা পাথরের যদি যান দেখতে পাবেন নদীর মধ্যভাগ পুরাটাই নদীর পার থেকে উঠা বালি এবং পাথরকে বাড়বে, দুই দিকে পানি প্রবাহিত হচ্ছে, দুটো দিকে নদীর বাঁধতেছে। আর যে পাথর চুরির কথা যেটা বলছেন, পাথর চুরি হচ্ছে 5 আগস্টের পর থেকে, এটা কোনো সন্দেহ নাই। চুরি হচ্ছে দেখে আমরা বারবার মাননীয় জেলা প্রশাসন মহোদয়কে লিখিতভাবে দিয়েছি এগুলা বন্ধ করার জন্য। তখন সুবিধা চুরিতে জড়িত ছিল, এখন হাজার হাজার শ্রমিক লুটপাট করতেছে। শুধু শ্রমিক যে লুটপাট করতেছে তারা এইখানে সরকারের বিভিন্ন বাহিনী জড়িত আছে এই লুটপাটের সাথে। আমরা এর জন্য আমরা চাইছি বৈধভাবে পাথর পাই, যাতে কোনো লুটপাট না হয়, পরিবেশের ক্ষতি না হয়। যদি সেখানে ইজারাদার থাকে তার দায়বদ্ধতা থাকতে। আমি আরেকটা জিনিস আপনার এড করে ধরি, আমরা যে নদীর যে নাইবতা, আমরা যে 3টি নদী আপনারা দেখেন, সবচেয়ে একটা জিনিস জানার বিষয় হইলো আমাদের সিলেটের সাথে যে বৈষম্যটা, সারা বাংলাদেশে 53টা কোয়ারি। পরিবেশ ধ্বংস তো শুধু সিলেট হয় না, সারা বাংলাদেশে পরিবেশ ধ্বংস হয়, পরিবেশের উন্নতি হয়। কিন্তু সারা বাংলাদেশের মধ্যে 53টা পাথর কোয়ারির মধ্যে সিলেটের 5টি পাথর কোয়ারি পরিবেশ ধ্বংস হয় বলে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু অথচ বাকি যে কোয়ারিগুলো সবগুলো কিন্তু যারা সবগুলো মানে ঠিক আছে চলমান আছে, কেবলমাত্র সিলেটের পাথর কোয়ারির উপরে এই হলো একটা আমাদের বৈষম্য। না, পর্যটন স্পটের বাইরে আমরা ইসিভুক্ত জায়গার যে বাইরে আমরা এগুলো চাইতেছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই যে আপনারা যে বলেন যে পাথর উত্তোলন, আপনারা জানেন যে বিগত 5 আগস্টের পরে আমাদের সিলেটের পাথর কোয়ারিতে 5,500 কোটি টাকার পাথর জব্দ ছিল। 5,500 কোটি টাকার পাথর জব্দ ছিল। সেই জব্দকৃত পাথর প্রশাসনের সহযোগিতায় একটি চক্র তারা সেগুলো পাচার করেছে, বিক্রি করে ফেলেছে। আমরা লিখিতভাবে জেলা প্রশাসককে বারবার বলেছি যে আপনি এই যে আপনাদের জব্দকৃত যে 5,500 কোটি টাকার যে পাথর, এগুলো আপনি সরকারি রাজস্ব, এগুলো আপনি সেখান থেকে সমান বিক্রি করেন, এই করেন। আমরা লিখিতভাবে আমরা জেলা প্রশাসককে বারবার অবগত করার পরও তিনি কোনো পদক্ষেপ নেন, এই ব্যাপারে কোনো কিছু হয়নি। কিন্তু আমাদের শ্রমিকরা যারা খেটে খাওয়া মানুষ, সামান্য বেলচা দিয়ে 1 টুকরি 2 টুকরি পাথর তুললেই ওদেরকে বিভিন্নভাবে হয়রানি করে
এই মানে মামলা যে জড়ানো হয়েছে। এই চক্রটা কারা? যারা এই এত বড় অপকর্ম, এই চক্রটা আসলে কারা? আপনারা তো অভিযোগ দিয়েছেন, তারা কারা একটু স্পষ্ট করুন। এগুলো তো এরা তো আসলে তদন্ত করা তো প্রশাসনই তদন্ত করবে, তদন্ত করে বের করবে যে আসলে কারা। যেগুলো যারা নিচ্ছে রাতের আধারে, আমরা তো আসলে রাতের আধারে পাহারা দিই না, কিন্তু রাতের আধারে যারা চুরি করতেছে এগুলো তো দায়িত্ব ছিল প্রশাসনের। আমরা যে দায়িত্ব ছিল এটা তাদেরকে অবগত করা। আমরা এ পর্যন্ত 7 থেকে 8টি দরখাস্ত তাদেরকে 5 আগস্ট থেকে এ পর্যন্ত জেলা প্রশাসন বরাবরে আমরা লিখিত দিয়েছি, যে বলেছি সেই 5,500 কোটি টাকার পাথরগুলা উদাম হয়ে যাচ্ছে, আপনারা ব্যবস্থা নেন। কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরঞ্চ আমাদের যে ঠাক শ্রমিক ভাইরা এরা বড় মানে অবরণীয় অনেক কষ্টের মধ্যে আছে। ওরা পুরো বছরে যদি সামান্য কিছু বালু, দেশীয় কিছু বালু, নিজস্ব মানে ব্যবহারের জন্য কিছু বালু নিয়ে আসলেই তারা রাস্তার মধ্যে গাড়ি থামায় পুলিশ প্রশাসন ভারতীয় বালু বলে, অবৈধ বালু বলে, অবৈধ পাথর বলে আমাদের পরিবহনের ট্রাক শ্রমিকদেরকে বিভিন্ন হয়রানি করতেছে, মামলা দিয়ে দিতেছে, বালুগুলো খালাস করতেছে, মানে গাড়ি আটকে রাখতেছে। এইগুলো তো প্রচলন হচ্ছে না। আপনারা এখানে লিখছেন যে নলের তুলে নেমে আসা পাথর ও বালি সুষ্ঠুভাবে আহরণের কারণে নদীর নাব্যতা বজায় থাকবে। এই যে একটা রেফারেন্স, এটা কি আপনারা কোনো নদী বিষয়ক বিশ্লেষক বা পরিবেশবিদদের সাথে কোনো রেফারেন্স আছে কিনা, বা পানি উন্নয়ন বোর্ড রয়েছে, সবার সাথে মিলেমিশে কি রেফারেন্স আপনারা পেয়েছেন? কারণ আমরা কিন্তু, আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত দিন যখন পরিবেশ উপদেষ্টা আসেন, কিন্তু এই প্রশ্নটা আপনাদের পক্ষ থেকে নিবেদন করেছেন বা কেউ যে কোনো একটা প্রতিনিধি করেছেন, করার পরে উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এটা কোনো কারণ হতে পারে না। তো এই ব্যাপারে আসলে আপনাদের কাছে কোনো সুনির্দিষ্টভাবে কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা রয়েছে কিনা? আমরা এই কোয়ারি যে মালটা 80-82 ইংরেজিতে আমরা 72 রুপি গাড়ি চালাইয়ে দিয়ে বর্ডার আনছি বাসে। তোমার এই খালটা এত ছোট এবং এইভাবে হয়েছে যে পাথর উঠছে, উঠার বাদে আমরা যে এই মালটা তুলে আনার বাদে আবার বন্যায় এই মালটা বই একটা মাল আল্লাহ দিয়েছে যুগ থাকি আমরা এই সিলেটে বুক করে আমরা খাদ্য হঠাৎ করে সরকারের সময় পরিবেশের ধুয়াই দিয়া ইন্ডিয়ার মধ্যে এই পাথর গুলা প্রমাণ করে রাখলাম। এই পাথর আমরা কোনটা সুদা পাথর আপনারা দিয়া ইচ্ছা করলে আমরা গাড়ি গাড়া করে দেখাই বহুত বড় বোল্ডার সোনা যে পাথর একবারে নিম্নমানের পাথরটা, এটা দেশের যদি লাগায় দেশের বড় এই পাথরটা আমরা বোল্ডারে যে পাথর আর সুন্দর পাথর, তার দেশের পরিবেশ নষ্ট না, আমরা দেশের পরিবেশ নষ্ট হই না। লাখ লাখ ডলার দিয়া মত করলাম এই সরকার তার ইন্ডিয়ার লোকের এই যে আবার দেখা যায় ও যে বন্ধ করছে দিয়ে যার নাম আছে তাই দেখা যায় আবার ওই জায়গানো থাকবা ধান ব্যবসার সঠিক উৎসলের কোন সমস্যা না। ব্যবসাটা সিলেটর লাগে, এই সিলেটর লাগে এই ধরনের বৈষম্য যে একটা বিমানের টিকিট বিকালে সকালে লাগে, একটা বিকালে আলে আমরা মূল এই যে অবস্থা আমরা বৈষম্য বুয়ারি রাস্তা বাংলাদেশ চলে আমার সিলেট ফেরে করে না, আপনারা কাছে আমরা বস করে যান। আমার কোটি কোটি টাকার মাল আমার দেশ উঠে মাইন্ডে অন্য দেশ মাল তোলার লাগি ও বাইরে থেকে বিজির মতো আগে তুলে আমরা যেন আল্লাহ মাল এই মালটা আপনার কাছে আমার এই দাবিতেও আমরা তুলিয়া ধরতাই জিনিসটা যে প্রশ্নটা আছে প্রশ্ন বাইরে আমি যখন এই খালটা পড়ি যায় তখন তো দেখলাম বন্যা নামে এই যে ইলা নামে না, আমরা গাড়ি করে জ্বালায় আইলা আমরা আছে রোহিতে আটটা বন্যা নামছে 10-15 আর জোরিয়া লামিয়া গাড়ি করে 2-3 দিন টাকা আবার উঠায়। বর্তমানে যে খাল এই যে পড়ছে বড়ি গেছে তো পড়ার পরে বন্যা যখন নামে তখন পারে পানি লাগে না, তখন ভালো বানিয়ে জ্বালায়। মেইন জিনিসটা তারা বুঝাই যান না
এই যে পরিবেশের সাহায্য করে বুঝাই যায় না যে এই যদি খালটা দুটিয়ারও হয় গাইনা বাবা ফার এই বন্যায় নিত না এই জিনিসটা আমরা বুঝাইতেও পারে না আমি আপনারা রমানি পাই না এই জিনিসটা তুলিয়া তুলে যে বন্যা খাল যদি গুদা না হয় তো এটা বন্যা যখন 10-15 একলগে পানি নামে তখন দেখা পায় ওটা লইয়া যায় এই জিনিসটা হলো মেয়ে খাল বইয়া দেখো ওই যে বন্ধ হয়েছে দরিদ্রদের বানিয়ে মারে পানি যদি না যায় তো দেবার ভাইবো পানির জমায় উঠিয়া ঘর বাড়ি ওটা লইয়া যায় খালটা যদি গুদো হয় তো পারে দি মারতো না কিন্তু এই জিনিসটা হলো মেইন আর আমরা যে যুগ করি এই যে ভাতর এটা তো গাইবি মারা পাথরকে উঠছে এই জিনিসটাও আমরা কাছে দাবি যে এই যে একটা এরপরে হইল বালু যে যতটা খাল আছে ছড়া আছে সবটি দিল্লি দেওয়া যায় সরকারও একটা পোষায় সরকারও পোষায় একটা দিনা লিজ একটা দিতে হয় এই রাস্তার মাঝে আমার গাড়ি খারাপ হবে মাথারও দিতে আমরা কইছিলাম যে ঠিক আছে কোথায় আমরা সমিতি দিয়ে আসবো কিন্তু এই যে ভাতর জায়গাটা আপনাদের শ্রমিক ভাতর লইয়া আনলো ইয়া আপনি টাকা দিলে আপনারা টাকা ইংরাজি গাইবার বলেছে আপনাকে ভাতর লইয়া আনলাম এবং কোনটা এলজি কোনটা না এলজির কাগজ তারা এলজির কাগজ তারা বলি এলজি আমার ড্রাইভার ভোকা আমরা যদি কাগজ দেওয়া এলজি আমরা তো বলি এর মনে রাস্তার উঠে গাড়িটা মারা করে রাখিলা ড্রাইভারের কাছে তো দেখা আপনারা দিনা আপনারা নবাদি কিন্তু ওই দিলাও বাংলা গাড়ি ভাতর গাড়ি আমি তো আলাদা করি এই ভাতরটা দিলে আলোর করে রাখি মালিকের দিত এই টাকা না সরকার দিত এই দাবিটাও আমার আপনারা তুলিয়া দেওয়া এই ভাতর যদি লাইন জায়গাকে দিও করবা রাস্তাঘাটে না করি হলো চেক করি আমার শহর থেকে সাংবাদিকরা আপনাদের প্রশ্ন দেখা হচ্ছে যে এটা কোনো বিশেষজ্ঞের অনুমোদন আছে কিনা এখানে গাইডলাইন আছে গেজেট আছে কিভাবে ভাতর উত্তোলন হবে কিভাবে ভাতর আসে সরকারি গেজেট করে দিচ্ছে বর্তমানে যেটা করতেছে আমি বলছি আমরা আমাদের ধর্ম শেখানো আমরা যারা এখানে ভাতর ব্যবসায়ী আছি আমাদের ধর্ম শেখানো আমরা যুগ যুগ ধরে দেখে আসছি এই পাথরটা উত্তোলন করার পরে বর্ষা যখন আসে তখন আবার ইন্ডিয়া থেকে পাথর আমি সবচেয়ে আমি আমার ভাই সুন্দর প্রশ্ন করছেন আর ওই যে পাথরের যে উত্তোলনের বিষয়টা আমাদের ওই যে সরকারি গেজেট আছে গেজেট সহ এই টোটাল প্রশ্নের ব্যাখ্যা দিবেন আমাদের জাফলংয়ের পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম পারভেজ ভাই। সর্বশেষ 17 সালে কার্যকর হয়েছে গেজেট মানে 15 সালে 17 সালে কার্যকর হয়েছে এটা 9.9 ইয়েতে আছে নদী গতিপথ এবং প্রবাহ অপূর্ণ রাখার স্বার্থে পাথর উত্তোলন এই সরকারি আলাদা একটা কমিটি আছে কমিটির মাধ্যমে কমিটি সুপারিশ করবো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তখন ইদারা দেওয়া হইব ইদারা দেওয়ার মাধ্যমে কাজ শুরু হবে ক্লিয়ার লেখা আছে আর এটা প্রধান হইলো বিভাগীয় কমিশন আছে আপনি কোনটার ইদারা নিছেন কিনা না আমরা তো ইদারা তো সরকার বন্ধই করে আছে আচ্ছা সরকার যদি বন্ধ করে রাখে আমাদের তো না আমাদের দেশে দিও না ফেসলা কোনটা আনো আপনারা যদি মনে করেন তো পারছো না পয়েন্ট ফুড স্টুডেন্ট আপনার বাড়ি কোন এলাকায় আমাদের জাফলং ফুড স্টুডেন্ট যে মনে করেন মাঠ ফুড স্টুডেন্ট ফুড স্টুডেন্ট এগুলা কাটিয়ে তিনতলা এগুলো স্বপ্নের উপরে আপনি গোলাগঞ্জ খেয়ে আসবেন গোলাগঞ্জ 4 মিনিটিলা একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে নাই 1234 হেক্টর জায়গা আছে কোন 1234 হেক্টর এটা হইতো কি না ইয়েতে আপনার রূপয়ে বাংকার
টোটাল বাংকার সেট, তাহলে কি মানে এটা পরিবেশ দূষণ নয় বা পরিবেশ আপনারা মনে করো বিগত যে সময়টা আছে টার্মটা আছে, বরং তো ইজারা দেওয়ার যে পরিমাণ পাথর লুট হয় তার উত্তোলন হয় তার চেয়ে বেশি লুট হয়েছে। তো এইটার ব্যাখ্যা আপনারা কি দাবি? দেখুন আমরা ভাষাগ্রস্তের বন্ধ ছিল, এখনো বন্ধ, কিন্তু লুটপাট হচ্ছে, বন্ধ করার জন্য প্রশাসনকে বলছি। এখানে যদি ইজারাদার তাকে জবাবদিহিতা থাকবে, ইজারাদার নাই এখানে আর থেকে না ওইটা ধ্বংস করা হয়েছে যে এর আগে 5 আগস্টের আগেই সার্ভিসগুলা শেষ করা হয়েছে। আর 5 আগস্টের পরে কিন্তু যেটা ছিল বাকি যেটা ছিল এটা শেষ করে যে দুষ্কৃতিকার। আমরা কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা আমরা থাকছি বৈধভাবে ফাটল সার্ভিস কখনো ফাটল করে সার্ভিসের উপরে মামলা আছে, সরকারি যারা দিবে না এটা আমরা ভালো জানি। আপনারা যে দাবিটাও আমরা ক্লিয়ার দেবো, ঠিক আছে? যে আমরা বাবা আমরা পরিবেশে আমি আপনাদের কাছে উদাত্ত এটা আহ্বান জানাবো যে আমাদের এই যে ছেলের প্রতি যে বৈষম্যটা 53টা কোয়ারির মধ্যে মাত্র 5টা কোয়ারি ইজারা স্থগিত, সবকিছু দেওয়া, এই যে বৈষম্যটা এটা বিষয়ে আপনারা একটু দেখবেন। এবং আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি আপনারা আগামী 22 জুন যে কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ থাকবে। এবং আমাদের সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সংগ্রামী সভাপতি যিনি প্রবাসে আছেন জনাব গোলাম আলী সৈফুল, আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন। আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের দেখা হবে ইনশাআল্লাহ।